কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণের একটি অন্যতম সৈকত এবং পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে এটি সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটারের দৈর্ঘ্যের এই সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। ঢাকা থেকে 380 কিলোমিটার এবং বরিশাল থেকে 108 কিলোমিটার দূরে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এটি অবস্থিত। বাস থেকে নেমেই চৌরাস্তায় দেখা যায় শত শত গাড়ির ভিড় আর দিক বিদিক থেকে ছুটে আসা মানুষের উচ্ছ্বাস। পরিপাটি দোকানগুলো, দোকানের মালিকরা সাজিয়ে রেখেছেন বিভিন্ন রকমের বাহারি জিনিস দিয়ে। যত সব জিনিস রয়েছে তার মূল আকর্ষণ ঝিনুক, ঝিনুকের মালা, ঝিনুকের বালা, ঝিনুকের কি নেই এখানে। এছাড়া মহিলাদের পোশাক আর বাচ্চাদের খেলনা সহ রয়েছে নানা রকমের আচার, তেঁতুলের আচার, বড়ের আচার আর চালতার আচার সহ রয়েছে প্রায় 30 আইটেমের আচার। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ক্রেতাদের ভিড়ে বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। যতই দেখি নতুন সাজে সজ্জিত এই কুয়াকাটাকে যেন দেখতেই মনে চায়। প্রতিদিনের রুটিন মাফিক কাজ করতে করতে সবাই যখন ক্লান্ত, তখন একটু শান্তির আশায় সবাই ছুটে আসে এই কুয়াকাটায়। কেউ বন্ধুদের নিয়ে যায়, কেউ ফ্যামিলি নিয়ে যায়, তবে বন্ধুদের নিয়ে যাওয়ার সংখ্যাটাই বেশি। কুয়াকাটার এই গাডলায় ছোট ছোট কয়েকটি গল্লি রয়েছে। এক একটা গল্লিতে এক এক জিনিস বিক্রি করা হয়। আমরা এখন আছি শুটকির গল্লিতে। দেখতে নয়নাভিরাম, দেখলেও গন্ধে পেট পুড়ে আসছে। গন্ধে আর টিকতে পারলাম না। মার্কেট দেখা এখানেই শেষ করলাম। আমরা চলে যাব মূল বিচে। চলে আসলাম সাগর পাড়ে। সাগরের উত্তাল ঢেউ ও গর্জনে পার্থিব সব কিছু ভুলে এক অসাধারণ অনুভূতি কাজ করল। হাজার হাজার মানুষ আপন মনে আনন্দ করছে। কেউ ফুটবল খেলে, কেউ ছবি তুলে, কেউ আবার উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে লাফালাফি করে। সবাই আপন মনে আনন্দ করছে। কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারো বাধা হয়ে দাঁড়ায় না, কেউ কাউকে নিষেধ করে না। এজন্য অন্যরকম এক পৃথিবী। আমরাও আমাদের মতো করে আনন্দ করলাম। প্রায় 3 ঘন্টা পানিতে থাকার পরে আমরা চলে আসলাম হোটেলে। বিকেলবেলা আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আমরা চলে গেলাম গাডলায়। সমুদ্রের তীর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় লেবুর বাগানের কাছাকাছি। সূর্যাস্তের মহান নিদর্শন আমরা দেখব। সাগরের পানি একটু একটু বাড়তেছে। ঢেউ যেন আমাদের পায়ের দোরগোড়ায় এসে আসছে পড়ে। বিশাল সমুদ্রবানে তাকিয়ে হারিয়ে গেলাম কোরআনের কাছে। কোরআনের সেই আয়াতের কাছে হারিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন। যার ভিতরে একটা উৎকৃষ্ট নিদর্শন হলো আল্লাহ মহাসমুদ্রে একটা আবরণ সৃষ্টি করে দিয়েছেন, যে আবরণের এক পাশে মিষ্টি পানি আর এক পাশে লবণ পানি। কেউ কাউকে অতিক্রম করতে পারে না। একথা চিন্তা করে প্রাণ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। শিডিউল অনুযায়ী পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম ইলিশ পার্কে। ভিতরে যা আছে সবগুলোর ছবি সামনে দেয়া আছে। নক করতেই একজনের দরজা খুলে দিল। ভিতরে ঢুকে 20 টাকায় টিকিট করে আমরা দেখা শুরু করলাম। রাস্তার উপরে ব্রিজ, ব্রিজের উপরে বসত বাড়ি। ঠিক এই আঙ্গিকে সাজানো এই ইলিশ পার্ক। একটা কুকুর আমাদেরকে পাহারা দিচ্ছিল। ছোট ছোট ঘর বানানো, এই ঘরে আবার বিভিন্ন জিনিস রাখা। আমরা সেগুলোই দেখতে লাগলাম। এই ঘরে 2টি খাঁচা। একটি খাঁচা রয়েছে বানর, আরেকটি খাঁচা রয়েছে 2টি মেষবাগ। এখানে একটা হোটেল করা, উপরে ওঠা নিষেধ বলে আমরা উপরে উঠলাম না। বিভিন্ন প্রাণীর আকৃতি করে রেখে দিয়েছে। এটা একটা ক্যাঙ্গারু।
বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। এখানে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, প্লাস্টিকের করা। এটা একটা ছোট্ট মাছ। এবারে চলে যাব ইলিশ পার্কের মূল আকর্ষণ, 72 মিটার লম্বা বিশাল ইলিশের পেটের ভিতরে রেস্টুরেন্ট দেখার জন্য। এখানেও রাস্তার পাশে নদী, নদীর উপরে ব্রিজ, ব্রিজের ওপারে রয়েছে এই ইলিশ পার্ক। নদী বা খাল যা বলি, এই খালে রয়েছে বক, সে মাছ খাচ্ছে। তো আমরা ব্রিজ পেরিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম। টেবিলে চেয়ারে সজ্জিত রেস্টুরেন্ট, কিন্তু সে আগের মতো এখন আর খাবার সরবরাহ করা হয় না। দীর্ঘদিন করোনায় বন্ধ থাকার কারণে এখন এই অবস্থা। আশা করি খুব অল্পতেই এই ইলিশ পার্ক তার আপন সাজে সজ্জিত হবে। আমরা এখানে কিছু ছবি তুলে আমরা ইলিশ পার্ক থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি এই ইলিশ পার্কেরই একটা ছোট্ট জাদুঘরে, যেখানে বিলুপ্তপ্রায় মাছগুলো রাখা আছে। এখানেও থাকে প্রচণ্ড মানুষের ভিড়, তবে আমরা খুব সকালে এসেছি বিদায় এবারে ভিড়টা একটু কম। এগুলোর উপরে এক নজর চোখ বুলিয়ে আমরা নিজেরা কিছু ছবি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবারে আমাদের মিশন মিস্ত্রিপাড়া, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দিরটি দেখার উদ্দেশ্যে। তো একটা চৌকি ভাড়া করে পিচঢালা পথ মারিয়ে আমরা চলে গেলাম মিস্ত্রিপাড়ায়। এখানেও জনপ্রতি 10 টাকায় টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো নিয়ম মাফিক আমরাও টিকিট কেটে ভিতরে ঢুকলাম। উপরে ছাউনি বেষ্টিত, নিচে ঢালাই রাস্তা পেরিয়ে জুতা খুলে ভিতরে ঢুকতেই দেখি বিশাল মূর্তি আমাদের সামনে বসা। এখানেও রয়েছে শত শত মানুষের ভিড়, সবাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মূর্তিকে দেখছে। কেউ মূর্তিটিকে ছবি তুলছে, আবার কেউ মূর্তিটিকে ভিডিও করতেছে, আবার কেউ বা মূর্তিটিকে নিয়ে সেলফি তুলতেছে। শতাধিক বছর আগে তখনকার সংখ্যাগুরু রাখাইন অধিবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি, যার নাম ছিলেন মিস্ত্রি তালুকদার, যার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় মিস্ত্রিপাড়া। সর্বপ্রথম তারই উদ্যোগে এই মূর্তিটি তৈরি করা হয়। এই মূর্তিটির উচ্চতা 32 ফিট। ঠিক তৎকালীন সময়ে 5 জন ভাস্কর্য বার্মা থেকে এসে এই মূর্তিটি তৈরি করেছিলেন, এবং তাদের এই মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল 30 মাস। তখনকার পণ্ডিতরা অনুধাবন করেছিলেন যে একটা সময় এই অঞ্চল পানির নিচে বিলীন হয়ে যাবে, তো এইসব বিপদ থেকে রক্ষা করবে এই মূর্তি। ঠিক এই বিশ্বাস নিয়েই এই মূর্তিটি তৈরি করেছিলেন। আমরাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে এবং ভিডিও করে এই মূর্তির ঘর ত্যাগ করলাম। এ ঘরের পাশেই রয়েছে মিঠা পানির কুয়া নামের একটি কূপ। আমরা পথে একটি ছবি তুলে আমরা সেই কূপের দিকে গেলাম। শত শত মানুষের ভিড় এই কূপ দেখার জন্য। কূপের চারপাশ বাঁধানো, এমনকি মূল যে কূপটুকু ছিল সেটুকুও বৃত্তাকারে বাঁধানো। ভিতরে তাকিয়ে দেখি পানি বেশি নেই, কিছু ময়লা পড়ে আছে। অনেক
আগের কূপ, এজন্যই মানুষ এটাকে দেখে। 3 দিনের কুয়াকাটা সফর এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।